32,000 শিক্ষক শিক্ষিকার প্রাথমিক নিয়োগ মামলায় একটি বড় আপডেট উঠে এসেছে। এই 32,000 শিক্ষকের কি চাকরি যেতে পারে? গেলে সেটা কেনই বা যাবে? সেই বিষয় নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে সকলে শেষ পর্যন্ত দেখবেন। আমি 26,000 এবং 32,000-এর মধ্যে কম্পেয়ার করেছি যে 26,000-এ কী কী ত্রুটি ছিল বা কী কী অভিযোগ ছিল এবং 32,000-এ সেই অভিযোগগুলো আছে কি না, ঠিক আছে, এবং 32,000 নিয়োগ দুর্নীতি মামলায় মূল অভিযোগগুলো কী, সমস্ত জিনিস আমি এই ভিডিওতে বলে দিয়েছি। ঠিক আছে, অনেকে আমার কাছে প্রশ্নটা করেছিলেন যে এই 32,000 শিক্ষকের কি চাকরি বাতিল করে দিতে পারে? সেই অ্যান্সারগুলো আমি প্রুফ সহ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। ঠিক আছে, যে কিসের ভিত্তিতে আমি কথাগুলো বলছি আমি বলছি না, আমি যে সমস্ত ঘটনাগুলো বলছি আপনি সেগুলো মিলিয়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যেতে চলেছে কিনা। তো শুরু করা যাক। প্রথমেই বলে রেখে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি বিভিন্ন শেয়ার করে দেবেন, ঠিক আছে, যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং এই আপডেটটি সকলে পেতে পারে। তো প্রথমেই আসি যে প্রাথমিক এই নিয়োগ মামলায় কী কী ঘটনা আগে ঘটেছিল, মানে যখন থেকে এই মামলাটি কোর্টে উঠেছে তখন থেকে আমি ডিটেলস সমস্ত জিনিস আলোচনা করেছি এবং পরবর্তীকালে 26,000-এর সঙ্গে 32,000-এর তুলনা এবং অভিযোগগুলি নিয়ে আলোচনা করেছি। তো প্রথমেই কি বলেছে, 2023 সালের 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ এই 32,000 মামলাটি প্রথম রায় দিয়েছিলেন 2023 সালে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে তা কী হয়েছিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই নির্দেশ কিন্তু খারিজ হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেই রায় দিয়েছিলেন সেই রায়টা পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায় এবং ওখান থেকে কী রায় এসেছিল যে শিক্ষকরা আপাতত কর্মরত থাকবে, অর্থাৎ যে শিক্ষিকারা যেখানে কর্মরত আছেন সেখানে তারা কর্মরত থাকবে। আরও কী কী হয়েছে এইগুলো যদিও আগের ঘটনা, তবুও আমি যেহেতু পুরো ডিটেলস জিনিসটা বলে দিচ্ছি তাই আমি অনেকেই জানে না যে কী হয়েছিল বা কী, তো আমি প্রথম থেকেই শুরু করেছি এবং শেষ পর্যন্ত সমস্ত জিনিস বলে দেবো। আশা করছি এই ভিডিওটি দেখার পর এই প্রশ্ন যাদের মনে আছে তাদের সমস্ত প্রশ্ন দূর হতে চলেছে। তো দেখা যাক আর কী কী আছে ভিডিওর মধ্যে। কিন্তু অর্থাৎ তারা কর্মরত থাকলেন, এবার কি বলছেন, কিন্তু পরে নতুন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এবং সেখানে যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু তাদের চাকরি চলে যাবে। অর্থাৎ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে তাদের কর্মরত থাকা রায় দিলেও আরও একটি জিনিস বলেছিলেন, সেটা কি, সেটা হচ্ছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া বা নতুন রিক্রুটমেন্ট বেরোবে সেখানে তাদেরকে কী করতে হবে, পার্টিসিপেট করতে হবে এবং সেখানে যদি তারা ব্যর্থ হয় অর্থাৎ পরীক্ষায় পাস করতে অক্ষম হন তাহলে তাদের কিন্তু চাকরি চলে যাবে। এরপরে কী ঘটনা ঘটলো, এর পরবর্তীকালে সুপ্রিম কোর্ট কী করলো, নির্দেশ দিল যে এই মামলাটি তারা কী করলেন, খারিজ করে দিলেন। ফলে তারা স্বস্তি পান এবং সুপ্রিম নির্দেশে ফের মামলা ওঠে হাইকোর্টে। সুপ্রিম কোর্ট কী করলেন, ওই বক্তব্যটি যেটা মাননীয় হাইকোর্ট জানিয়েছিলেন হাইকোর্টের বিচারপতিরা, সেই কথাটি তিনি খারিজ করে যান যে তাদের নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে এবং না সেখানে পাস করতে না পারলে তাদের কী হবে, চাকরি চলে যাবে, সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল। কিন্তু তিনি মামলাটা কী করেছিলেন, পুনরায় হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীকালে কী হলো, হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি সুপ্রীতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওঠে সেই মামলা। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ খারিজ হওয়ার পর কলকাতা হাইকোর্টে এই মাননীয় বিচারপতিদের ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠেছিল। নেক্সট কী কী ঘটনা ঘটেছে আমরা দেখে নিই। সম্প্রতি মাননীয় বিচারপতি সৌমেন সেন, ঠিক আছে, ব্যক্তিগত কারণে সেই মামলা থেকে সরে যান। ঠিক আছে, এই বিষয়ে আমি একটি ভিডিও করে দিয়েছি। ঠিক আছে, এবং কি বলেছে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে সেই মামলা এখন চলছে। অর্থাৎ যেটা মাননীয় বিচারপতি সৌমেন সেন এনের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রীতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে যে মামলাটি ছিল সেখান থেকে সৌমেন সেন ব্যক্তিগত কারণে সরে গিয়েছেন এবং এখন সেটি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে সেই মামলাটি চলছে। ঠিক, এবার আসা যাক মূল প্রশ্নে, যে আপনারা এই প্রশ্নটা আমার কাছে জানতে করেছিলেন এবং তার উত্তর জানতে চেয়েছিলেন, সেটা কি যে 26,000 এবং 32,000 মামলা কি একই? আমি কোনো এর উত্তর দেবো না, আমি এর উত্তর দিয়ে দিয়েছি এই মামলাটা একই না কি সেটা আপনারা বিচার করবেন। ঠিক আছে, তো আমি কি দিয়েছি পিডিএফের মধ্যে সেটা আপনারা দেখে নেন।
যদিও এটা আমার কোনো ব্যক্তিগত মতামত নয়, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যম থেকে যেটুকু তথ্য আমি পেয়েছি সেই তথ্যটি আপনাদের সামনে হাজির করেছি। তো কি বলা আছে যে স্কুল সার্ভিস কমিশন মামলা অর্থাৎ 26,000 মামলা। প্রথম স্কুল সার্ভিস কমিশনের মামলায় কী কী আছে, পরবর্তীকালে প্রাথমিক দুর্নীতি মামলায় কী কী আছে সেটা আমি বলে দিচ্ছি, আপনারাই বিচার করবেন তার মাধ্যমে। ঠিক আছে, যে 26,000 এবং 32,000 কি এক। আমি শুধুমাত্র অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করেছি, যদি আমি শেষে গিয়ে বলে দেবো সেটা যে সেটা কি এক না হলে তা। স্কুল সার্ভিস কী বলা আছে আগে দেখে নিই, যে স্কুল সার্ভিস কমিশনের মামলা অর্থাৎ 26,000 চাকরি বাতিল মামলায় কী কী অভিযোগ উঠেছিল, র্যাঙ্ক জাম্প, সাদা খাতা জমা দিয়ে চাকরি প্রভৃতি অভিযোগগুলি উঠেছিল। এসএসসির কাছে কোনো ওএমআর সিট এবং মিরর ইমেজ না থাকার জন্য আদালত কী করেছিল, আপনারা সকলেই জানেন, আদালত কিন্তু এই প্যানেল বাতিল করে দেয়। মহামান্য সুপ্রিম কোর্ট এই প্যানেল কিন্তু বাতিল করে দিয়েছিল। এবার আসা যাক যে প্রাথমিক নিয়োগ মামলায়, প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় কি বলা আছে, নিয়োগ সংক্রান্ত মামলা অর্থাৎ 32,000 মামলায় কোনো প্যানেল প্রকাশ পায়নি। বোঝা গেল, অর্থাৎ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা বা 32,000 মামলায় কোনোরূপ প্যানেল কিন্তু প্রকাশ করা হয়নি। ঠিক ভালোভাবে দেখবেন। আরও কী কী বলা আছে, ফলে র্যাঙ্ক জাম হয়েছে কি না তাও বোঝার উপায় নেই। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আমরা কী দেখলাম যে র্যাঙ্ক জাম হয়েছিল এবং সাদা খাতা জমা পড়েছিল, কিন্তু এখানে যেহেতু প্যানেলই প্রকাশ হয়নি তাহলে র্যাঙ্ক জাম হয়েছে সেটা আমাদের বোঝার কোনো উপায় নেই। আরও কী কী তথ্যতে আসছে সেটাকে দেখিনি আমরা। স্কুল সার্ভিস কমিশনের মতোই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেও কোনো এমআর সিট নেই, মেনশন ইট। এটাও কিন্তু ভালোভাবে দেখবেন যে স্কুল সার্ভিস কমিশনের মতনই প্রাথমিক শিক্ষা পরিষদের কাছেও কিন্তু কোনো ওএমআর সিট নেই। আমি আবারও বলছি, এটা আমার কোনো ব্যক্তিগত মতামত নয়, বিভিন্ন সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া থেকে বা কোর্টের বিভিন্ন নির্দেশ থেকে আমি যে সমস্ত তথ্য পেয়েছি সেইগুলোই কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি। ঠিক আছে, তো বোঝা গেল দুটো জিনিস, এখানে একটা প্যানেল প্রকাশ হয়নি তাই র্যাঙ্ক জাম বোঝা যাচ্ছে না, আর একটা কি যে তাদের কাছেও কিন্তু কোনো ওএমআর সিট নেই। অর্থাৎ আমরা ধরে নিতেই পারি যে পর্ষদের সাথে এসএসসির কি নেই, কোনো তফাৎ নেই। বোঝা গেল। এবার আরেকটি প্রশ্ন আপনারা করেছিলেন, সেটা হচ্ছে যে প্রাথমিক নিয়োগ মামলার মূল অভিযোগগুলি কী, সেটাও আমি কতগুলি পয়েন্টের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো আমার মনে হয়েছে যে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে এই অভিযোগগুলি উঠে এসেছে সেইগুলোই আমি নিয়ে এসেছি। ঠিক আছে, কী কী অভিযোগ, যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াতে কি হয়নি, কোনো প্যানেল প্রকাশ হয়নি কিন্তু নিয়োগ হয়েছে। মাথায় রাখবেন, কোনো নিয়োগ প্যানেল প্রকাশ হয়নি কিন্তু নিয়োগ হয়েছে, অর্থাৎ বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা কি কিন্তু চাকরি পেয়েছেন, ফলে চাকরি প্রার্থীদের নম্বরের ব্রেকআপ কিন্তু কি হয়নি, জানতে পারেনি। বোঝা গেল। নেক্সট কি বলেছি, ঠিক আছে, এই অভিযোগগুলি আগে 3টে অভিযোগ আছে, সেই 3টে অভিযোগ আপনারা শুনবেন, তারপর আপনারা বিচার করবেন। আরও কী কী, পর্ষদের হাতে কোনো ওএমআর সিট ও নেই এবং স্ক্যান কপিও নেই। অর্থাৎ এসএসসির মতো সেম কেস, তাদের কাছে কিন্তু এখন কোনো ওএমআর সিটও নেই, কোনো স্ক্যান কপিও নেই, তাদের কাছে কিন্তু কোনো ওএমআর সিট, স্ক্যান কপি বা মিরর ইমেজ কিছুই নেই। ঠিক আছে, এটুকু আপাতত জানা গেছে। সেরকম পর্ষদের কাছেও কিন্তু কোনো কিছু নেই, ওএমআর সিটও নেই, স্ক্যান কপিও নেই। আর কি কি তো অভিযোগ আছে, আরেকটি অভিযোগ আছে, সেটা হচ্ছে 2016 সালের, ঠিক আছে, এই অভিযোগটা ভালোভাবে দেখবেন, যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার বৈধতা শেষ হয় 2018 সালে। অর্থাৎ যখন থেকে রিক্রুটমেন্টটা শুরু হয় তার 1 বছর 2 বছর পর্যন্ত কি থাকে, সেই নিয়োগটি ভ্যালিডিটি থাকে। ঠিক আছে, তো 2018 সালে সেই নিয়োগ প্রক্রিয়ার বৈধতা শেষ হয়ে গিয়েছে এবং 2022 সালে লিস্ট প্রকাশ হয় ব্রেকেজ সহ, অর্থাৎ ব্রেকেজ সহ মানে অর্থাৎ নম্বর ব্রেকেজ। 2022 সালে সেই নম্বর ব্রেকেজ সহ লিস্ট প্রকাশিত হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি রিটেনে কত পেয়েছেন, ইন্টারভিউতে কত পেয়েছেন, ঠিক আছে, একাডেমিকে কত পেয়েছেন, এই সমস্ত বিষয়গুলি নিয়েই নম্বর ব্রেকেজ তৈরি হয়। ঠিক আছে, তো আশা করছি যারা নম্বর ব্রেকেজ জানতেন না বিষয়টি বোঝা গেছে। আর কি কি বলছে, কিন্তু পরের দিন এই নোটিশ দিয়ে বলা হয় ওই লিস্ট ত্রুটিযুক্ত এবং এখানে ত্রুটিমুক্ত লিস্ট প্রকাশ হয়নি। আমি আবার এই পয়েন্টটা বলে দিচ্ছি যে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার বৈধতা শেষ হয়েছিল 2018 সালে এবং 2022 সালে নম্বর ব্রেকেজ সহ একটি লিস্ট প্রকাশ করা হয়, কিন্তু তার ঠিক 3 দিন পরেই পর্ষদ আবার জানান যে সেই লিস্টটি ত্রুটিযুক্ত, অর্থাৎ সেখানে কোনো এরর আছে। বোঝা গেছে, কিন্তু পর্ষদ এখনও পর্যন্ত, আমি যে টাইমে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি সেই সময় পর্যন্ত তারা কিন্তু এখনও কোনো ত্রুটিমুক্ত লিস্ট প্রকাশ করেনি। বোঝা গেছে, তো এই ছিল আপনাদের বিভিন্ন প্রশ্নের অ্যান্সার। এবার আপনারাই বিচার করবেন যে 26,000 এবং 32,000 নিয়োগ দুর্নীতি মামলা কি এক, তাহলে কি 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি যেতে পারে? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।